পড়াশোনা যাদের নাই, আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে চিন্তা করে, জামাত ক্ষমতায় আসবে চিন্তা করে যারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, সবার জন্য এক বালতি সমবেদনা। কারণ সিস্টেমটা ভিন্ন হয়ে যাচ্ছে। ন্যূনতম গ্রাজুয়েট হইতে হবে, স্নাতক পাস হইতে হবে, কথাটা বুঝে আসছে? অশিক্ষিত লোক দিয়া আর আগামী দিনের বাংলাদেশ চলবে না। চেয়ারম্যান হইতে হবে শিক্ষিত এবং স্মার্ট। তবে চেয়ারম্যানের সিস্টেমটা টোটালি 53 বছরের ইতিহাসে ভিন্ন এক ধারা আসছে। তবে একটু জায়গায় প্যাচ আছে। এই প্যাচটা হচ্ছে কি, আপনার যে মেম্বাররা কোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা চান্স চলে আসছে। আসুন দেখি নতুন বাংলাদেশে চেয়ারম্যান এবং মেম্বার, সিটি কর্পোরেশন থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হবে। পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র এবং ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর মানে অশিক্ষিত এবং আধা শিক্ষিত লোকেরা নির্বাচন করতে পারবে না। এই সকল পদে নির্বাচিত হতে লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি, মানে আপনাকে বিএ পাস করতে হবে মিনিমাম। এছাড়া থাকবে না সরাসরি ভোটের বিধানও। এইটাও খুবই সুন্দর নাকি অসুন্দর সেটা আমরা পরে আসছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত বিশ্লেষণ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন। সংস্কার কমিশনের প্রধান যিনি আছেন ডক্টর তোফায়েল আহমেদ, তিনি বলছেন, সাধারণ মানুষের অভিযোগ দল, পেশিশক্তি এবং টাকার দাপটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারে না। কথা কিন্তু সত্য। নিরক্ষর লোক যেন আর জনপ্রতিনিধি হতে না পারেন, শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন, এমনভাবেই সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ভোটাররা মানে আমরা যারা ভোট দেব, আমরা শুধুমাত্র ইউনিয়ন পরিষদ হিসাবে সদস্য হিসাবে মেম্বারকে নির্বাচিত করব। এই ইউপি সদস্যরা আবার ভোট দিয়া চেয়ারম্যান নির্বাচিত করবেন, যাকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এই জায়গাটাতে হচ্ছে প্যাচটা কোথায়? এখন ধরেন আমার এলাকায় 25 জন মেম্বার আছে, তো এই মেম্বাররা যাকে সিলেক্ট করবে তিনিই কিন্তু চেয়ারম্যান হয়ে যাবেন, জনগণের ভোট লাগবে না। তো এই মেম্বারদেরকে কত টাকা খেলার মধ্যে ফালাই দিচ্ছে এটা বুঝছেন? এই জায়গাটা কিন্তু প্যাচ আছে। যেমন একজন টাকাওয়ালা লোক, ওনার ছেলে অথবা উনি বিশাল টাকা পয়সার মালিক, কোনো রকমের ডিগ্রি পাস করছেন, তো তিনি করবেন কি, 25 মেম্বাররা দিয়ে দিলেন 10 লাখ কইরা, আরেক মেম্বার দিয়ে দিবে আইসা আরেক চেয়ারম্যান। তো এখন কিন্তু মেম্বারদের টাকা খাওয়ার একটা সুযোগ হবে, কারণ এদেশের মেম্বারগুলো তো দুর্নীতিবাজ, লুটপাট, চাইল মাইরা গম মাইরা খায়, তাই না? সবাই না, বাট ম্যাক্সিমামই খায়। তো সেক্ষেত্রে মেম্বারদের খাওয়ার রাস্তাটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় এই জায়গাটাতে আরেকটু পরিবর্তন চিন্তাভাবনা দরকার, কারণ এই দেশে মানুষ টাকায় বিক্রি হয়ে যায়। ইউপি সদস্যদের মধ্যে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে। সভাধ্যক্ষকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে, তার মানে মেম্বারকেও আপনার ডিগ্রি পাস হইতে হবে। একইভাবে সিটি কর্পোরেশন এবং পৌরসভায় নির্বাচন হবে। সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে চেয়ারম্যান এবং মেয়রদের। তাদের বেতন কাঠামোতেও একটু উন্নতি করা হবে। ইউপি চেয়ারম্যানের বেতন উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান এবং পৌর মেয়রের বেতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান হবে। এটা ভালো, বেতন টেতন বাড়াবে। কিন্তু আমাদের দেশে চেয়ারম্যানই মেম্বার যারা করে তারা কি বেতনের জন্য করে? তারা করেই রাস্তাঘাট, ইট কেলা যা আছে, পরিবেশ টরিবেশ সব খাইয়া খুইয়া সমান করার জন্য। ভালো মানুষও আছে, বাট বেশিরভাগ এই সেন্সে হাটে কোটি টাকা বিনিয়োগ করে। এখন এই প্রক্রিয়াটা সুন্দর। প্রথমত যেটা আমি খুবই সাপোর্ট করছি সেটা হচ্ছে শিক্ষিত মানুষ, কারণ একটা ইউনিয়নের মধ্যে কত কিছু থাকে। অশিক্ষিতরা বসে থাকে, পাশে থেকে এসে এক গ্রুপ পয়সা মনে করেন যে দালালি করে। আর এখানে পরিবর্তন দরকার। মেম্বার চেয়ারম্যান অফকোর্স এডুকেটেড হওয়া উচিত, বাট জনগণের ভোটে মেম্বার নির্বাচিত হবার পর সেই মেম্বাররা চেয়ারম্যান কোন পদ্ধতিতে নির্বাচন করবে, সেখানে স্বচ্ছতার বিষয়টা কি থাকবে, টাকায় যে মেম্বাররা বিক্রি যাবে না কি যাবে না, সেইটারে আরেকটু মনিটরিং অথবা পরিবর্তন, এখানে সংযোজন বিয়োজন করাটা জরুরি। বাট দ্য সিস্টেম ইজ গুড। আমি মনে করি এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হতে যাচ্ছে। আমাদের তো 6 মাস হতে যাচ্ছে, শেষ হতে যাচ্ছে প্রায় 6 মাস, কিন্তু এর মধ্যে তো আসলে কোনো আশা ভরসাকে আমরা দেখছি। এই পরিবর্তন, তারপরে এই সংস্কার, এবং এই যে শুনছি যেটি আর কি, যে অগাস্টের দিকে ইলেকশন চাচ্ছে। অগাস্ট না হলেও ডিসেম্বরের দিকে ইলেকশন হতে পারে হয়তো। তো আর আছে তো মানে কয়েক মাসের মতো আছে, তারপরে তো স্লোগান দিতে হবে ইলেকশনের জন্য। তো আসলে আমরা যা চেয়েছিলাম তা কি আজকাল আমাদের পূরণ হবে কিনা, এটা এখন আমার কাছে সন্দেহ অনেকগুলো কারণের জন্যে। কারণ হলো গিয়ে যে আমি ডক্টর ইউনূসের কথা থেকেও আমার অনেক সন্দেহ, কারণ ওনাকে নিউ এজের যে সাংবাদিক সম্পাদক উনি যে সমস্ত প্রশ্নগুলো করেছিলেন ওনার ইন্টারভিউর মাধ্যমে, সেইখানে উনি যে কথাগুলো বলেছেন এবং উনি স্বীকার করেছেন যে ওনার যে উপদেষ্টারা যারা আছে তারা ভুল করছে। তো এই যে ভুল দিয়ে শুরু, ভুল দিয়ে এখনও চলছে,
তো যে কারণের জন্য এই ভুলের মাসুল কিন্তু কে দেবে? উনি তো একা দেবেন না, আমাদেরও দিতে হবে, এবং আমরা দিচ্ছি সে ভুলের মাসুলগুলো। তো যে কারণের জন্য আমি বলবো যে আসলে কার কাছে, তারেক তুমি কার কাছে চাও আমি জানি না, আমি বুঝতে পারি না। তো এই ভুলগুলো আছে, পাশাপাশি ভুল আছে আমাদের যে সেনাপ্রধান যিনি আছেন, সে সেনাপ্রধানও তো অনেক বড় ভুল করেছেন। একটা উপকার আমাদের করেছেন, একটা উপকারের বিনিময়ে যে অপকারটুকু উনি করেছেন সেটার সমাধান কি? কে এটা সমাধান করবে? এটা কি আমাদের চাওয়া ছিল এই ধরনের যে 700-র উপরে লোককে শেল্টার দেওয়া, তারপরে তাদেরকে বের করে দেওয়া? তারপরে এখনও পর্যন্ত কিন্তু যারা যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, যে ফ্যাসিস্ট সরকারের সঙ্গে যারা একাত্মতা ঘোষণা করেছে, তাদের কারো কি সেরকম কি ওই পর্যায়ে কি কোনো বিচার আচার এই ধরনের কি কোনো কিছু হচ্ছে? কোনো কিছুই কিন্তু হচ্ছে না। তো এই যে একটা উপকার আর হাজারোটা কিন্তু আপনার অপকার কিন্তু হচ্ছে বাংলাদেশের মধ্যে। পাশাপাশি আমি যেটি দেখব যে সমন্বয়কদের মধ্যে আপনারা তো নিজেরাই যা দেখছেন এখন, যে ওরা নিজেরা মারামারি করছে, মাথা ফাটাফাটি করছে। তাহলে সংস্কার আসলে কে করবে? কার কাছে আসলে আমাদের চাওয়া? যারা সরকার পরিচালনা করছে তারা ভুল করছে, নিজেরা স্বীকার করছে। যিনি সেনাপ্রধান, তারও যে কর্মকাণ্ড সেখানেও কিন্তু শতভাগ সততা সেখানে নেই। আমাদের যে সমন্বয়করা তাদেরও সেরকমভাবে নেই। তাহলে আসলে আমরা কি, কার কাছে এই প্রস্তাবনা আমরা দিচ্ছি এবং কারা এটি করবে? আমার কাছে যেটা বারবার মনে হয় যে আসলে এত বড় একটা সুযোগ আসলো আমাদের সামনে, সেই সুযোগটাকে আমরা আসলে কাজে লাগাতে পারলাম না। এবং আমাদের মধ্যে যে সমন্বয়তা ছিল সকলের মিলে, সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ মিলে, ছাত্র জনতা সকলে মিলে যে একটা ঐক্য যেটি গড়ে উঠেছিল, সেই ঐক্যও তো বিনষ্ট হয়ে গেছে। এখন তো যার যার স্বার্থ নিয়ে সকলে চলছে। তো কাজে সেই স্বার্থের মধ্যে আসলে আমাদের সাধারণ মানুষের, সাধারণ জনগণের যে স্বার্থ, সেই স্বার্থ কি রক্ষা হবে? আমি তো দেখি নাই কোনো দিন। এই যে বলা হয় যে স্বৈরশাসক ফ্যাসিস্টরা চলে গেছে, এই ফ্যাসিস্ট কি শুধুই কি আপনার এই 14-15 বছরের এই ফ্যাসিস্ট সরকার? এর আগে কি হয়েছে? এর আগে যারা যারা রাষ্ট্র পরিচালনা করেছে, যে সমস্ত সরকারগুলো রাষ্ট্র পরিচালনা করেছে, সেই জায়গায় কি আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয়েছিল? আমাদের কোনো আকাঙ্ক্ষা কি পূরণ